হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি পুরনো বাংলা ছায়াছবির রিভিউ করব, একটা ওল্ড বেঙ্গলি সিনেমা, যে সিনেমাটার নাম ছিল আপন আমার আপন। সিনেমাটি রিলিজ করে 1990 সালের 13ই এপ্রিল। সিনেমাটির পরিচালক ছিলেন তরুণ মজুমদার, আমাদের লেজেন্ডারি আইকন। সো সেই কিংবদন্তি এমনই একজন ছিলেন, এমনই একজন প্রতিভাশীল মানুষ ছিলেন, যিনি কিনা স্ক্রিপ্ট রাইটারেরও কাজ করেছিলেন, মানে স্ক্রিপ্টটা নিজেই লিখেছিলেন, পুরো লেখাটা, গল্পটাও তার ছিল, পুরো স্টোরিটা ডাইরেকশন দিয়েছিলেন। ঠিক আছে, মানে একাধারে সমস্ত কিছু কিন্তু তিনি নিজের হাতে করেছিলেন সিনেমাটা। এবং এই সিনেমাটার যদি আমরা কাস্টিংটা দেখি তাহলে বুঝতে পারবো যে কি চমৎকারভাবে তখনকার দিনে কাস্টিং করা হতো, এবং একটা মাল্টি স্টারার সিনেমা, এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা জাস্ট নিজের সেরাটুকু দিয়ে কিন্তু অভিনয়টা করেছিলেন। তো স্টার কাস্টটা একটু দেখে নেওয়া যাক। তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আচ্ছা দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি, শতাব্দী রায়, শকুন্তলা বড়ুয়া, আর কত নাম বলবো, ঠিক আছে, কৌশিক ব্যানার্জি, মানে অজস্র নাম, ঠিক আছে, শেষ করা যাবে না। মানে কাস্টিংটা এতটাই বৃহৎ, এতটাই বড়। এই ছবিটাতে ছোট ছোট মানে কিছু রোল ছিল, মানে শতাব্দী রায়ের বন্ধু, শতাব্দী রায় অ্যাকচুয়ালি এই সিনেমাটার নায়িকা ছিলেন। শতাব্দী রায়ের যেহেতু বাড়িটা একটা গানের একটা পরিবেশ ছিল, মিউজিক্যাল একটা ফ্যামিলি, সেখানে তার বন্ধুরা, শতাব্দী রায়ের বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য ইন্দ্রাণী দত্ত। তখনকার দিনে অনেক তার বয়স ছোট ছিল ইন্দ্রাণী দত্তের, বাট তার ছোট ছোট যে পোর্শনগুলো, যে সিনসগুলো ছিল, তাতে কিন্তু চমৎকার তিনি অভিনয় করেছেন। প্রত্যেকজন কিন্তু দারুণভাবে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এবারে ব্যাপারটা হচ্ছে, এই সিনেমাটা আমি যতবারই দেখি, লাস্ট 15 থেকে 20 মিনিট দেখে আমি জাস্ট হাউ হাউ করে কেঁদে ফেলি। একদম অনেস্টলি স্পিকিং বন্ধুরা, আমি কোনো রকম মিথ্যা কথা বলছি না। আজকেই সিনেমাটা আমি দেখছিলাম অ্যান্ড আমি কেঁদে ফেলেছিলাম। আমার চোখে আমি জল ধরে রাখতে পারিনি, তার কারণ এতটা টাচফুল একটা সিনেমা, এতটা টাচড হই আমি, হৃদয়ে স্পর্শ করে যায়। মানে হৃদয়টাকে টাচ করা বা হৃদয়টাকে স্পর্শ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা সব সিনেমা কিন্তু করতে পারে না, কিছু কিছু সিনেমা, গুটি কতক সিনেমা কিন্তু সেগুলো করতে পারে, যে মন ছুঁয়ে গেছে একেবারে। এই সিনেমাটার যদি আমি গল্পটায় আসি ছোট্ট করে, একটা প্রেমিক প্রেমিকা, অর্থাৎ আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে মানে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটার নাম হয় অসীম, এবং তাপস পালের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটার নাম হয় ভূতনাথ। সুতরাং এখানে অসীমের যে ক্যারেক্টারটা বুম্বাদার, তাদের মা শকুন্তলা বড়ুয়া, তার বাবার সাথে, মানে শকুন্তলা বড়ুয়ার সাথে আমাদের শুভেন্দু চ্যাটার্জির প্রেম হয়, মানে ইয়াং বয়সে। এবারে যেহেতু সম্ভ্রান্ত বাড়ির একটা ফ্যামিলি মেম্বার ছিলেন শুভেন্দু চ্যাটার্জি, সেহেতু তাদের বাড়িতে মেনে নেয় না। কেন মেনে নেয় না? না, বিয়েটা মেনে নেওয়ার বড় কথা না, তারা প্রেম করে মানে প্রেগনেন্ট হয়ে গেছেন শকুন্তলা বড়ু, এরকম একটা মুভমেন্ট ঘটে। তো সেই কারণে বাড়ি থেকে মেনে নেয় না, যেহেতু বিয়ের আগে প্রেগনেন্ট, এবং তখনকার দিনে 1990 সালের এই গল্পটা, সিনেমাটা, সুতরাং তখনকার দিনে তো আরও এইসব জিনিসগুলো মানামানির ব্যাপার ছিল, বাড়িতে মানা কি না মানা অনেক কিন্তু ডিফিকাল্ট ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, বাচ্চাটাকে নষ্ট না করে। এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। এবং তখন শকুন্তলা বড়ুয়াকে জানানো হয় যে তার প্রথম সন্তানটি মারা গিয়েছেন। তো তারপরে তিনি প্যারালাইসিস হয়ে যান, হুইল চেয়ারে করে থাকেন, তিনি কোনো কিছু করতে পারেন না। এবারে তাপস পাল, সেই বাচ্চাটা ছিল তাপস পাল, বড় ছেলে, তাকে ইচ্ছা করে মানে পুরোপুরি সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয় তখনই, ফ্যামিলির জন্য, শুধুমাত্র ফ্যামিলির জন্য। সো সেক্ষেত্রে মেনে নেয় তার পরবর্তীতে মানে স্বামী স্ত্রীকে, বাট হ্যাঁ, বাচ্চাটাকে কোনো কিছু মানে করতে দেওয়া হয় না। তাদের যে তকমাটা, তাদের যে পরিবারের তাপস পাল সন্তান, প্রথম সন্তান, সেটা কিন্তু কোনোভাবেই তাপস পালকে জানানো হয় না, এবং তারাও জানেন না যে তাপস পাল কোথায় বড় হয়, কোথায় ছিলেন বা কিছু। একটা অন্য অনাথ আশ্রমে সে কিন্তু বড় হয়ে ওঠে। সেখান থেকে গল্পটা অনেক দূর এগিয়ে যায়। এটা লাস্ট পোর্শনে আমরা রিভিল করতে মানে হয় জিনিসটা, এই জিনিসটা। এবারে ব্যাপারটা হচ্ছে, প্রসেনজিৎ তাদের দ্বিতীয় সন্তান, সে সন্তানের মতোই বড় হয়, একটা বড় লোকের বাড়ি, সম্ভ্রান্ত পরিবারে সে ওই রকমই বড় হয়। এবং প্রসেনজিতের স্বভাব বা প্রসেনজিতের যে পার্সোনালিটি, সেটা সম্পূর্ণ আলাদা টাইপের। মানে সে যাকে ভালোবাসে তো তাকে ভালোই বাসে, এবং তার ভালোবাসাকে পাওয়ার জন্য সে যা খুশি তাই করতে পারে, একটা খারাপ কাজ করতেও সে কিন্তু দ্বিধাবোধ করে না। শতাব্দী রায়কে প্রসেনজিৎ প্রচণ্ড ভালোবেসে ফেলে। অ্যান্ড দেন প্রসেনজিৎ, মানে যেহেতু ওদের একটা মিউজিক্যাল ফ্যামিলি, তাদের বাড়ি থেকে একটা মিউজিক্যাল ব্যাপার ছিল, বুম্বাদা
সমস্ত কিছু প্রোডাকশান করতো আর কি মিউজিকের, ঠিক আছে, বিভিন্ন জিনিসের মানে হয় না বিভিন্ন সেট তৈরি করে বিভিন্ন ইভেন্ট করা, এই জিনিসগুলো করতো যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল হেড বুম্বাদা। তো সেক্ষেত্রে প্রসেনজিৎ মানে একটা গায়কের এক মতো একটা ব্যাপার করেছিল, যার কারণে শতাব্দী রায়েরও তাকে ভালো লেগেছিল। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে প্রসেনজিতের মধ্যে কোনো রকম গায়ক সুলভ সত্তা কিন্তু ছিল না, কিন্তু শতাব্দীকে পাওয়ার জন্য সে সেটাকে একটা অ্যাডাপ্টেশন করেন বা অ্যাডাপ্ট করেন, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা পুরোপুরি মিথ্যে ছিল, সেটা মিথ্যে ছিল তার কারণ তাপস পালকে ইউজ করেছিল প্রসেনজিৎ। তখন জানতো না যে তাপস পাল তার বড় ভাই বা দাদা, এটা কিন্তু প্রথম দিকে কেউ জানতো না। কিন্তু একজন জানতো, যিনি ডক্টর ছিলেন সেই দিনের রাতে, সেই ঝড় বৃষ্টির রাতে, যেদিনকে বাচ্চাটাকে মানে ছিনিয়ে নেওয়া হয় তার মায়ের কাছ থেকে এবং মাকে বলা হয় যে তার বাচ্চাটা মারা গিয়েছে। তো সেই ডক্টরের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। ইয়েস, একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং বুম্বাদা যখন লাস্টে এসে জানতে পারে, এবং সবচেয়ে বড় কথা তাপস পালকে যেভাবে ইউজ করা হয়েছে, এখানে তাপস পালকে অ্যাকচুয়ালি একটা কাজের জন্য ইনক্লুড করা হয় শতাব্দী রায়ের বাড়িতে, এবং বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ছাদটা পরিষ্কার করবে, ঠিক আছে, ঘরদোর মুছবে, এই সমস্ত কাজের জন্য। কিন্তু তাপস পাল খুব ভালো গান গাইতে পারত, তার একটা প্রতিভা এটা, এবং সে গান গাইতো নিজের মতো। সেটা শতাব্দীরা কোথাও থেকে শুনতো মানে নিচে থেকে, এবং ন্যাচারালি ভাবতো যে কে না কে গাইছে, এবং প্রসেনজিৎ সেই তকমাটা নিজের কাছে নিত, যে শতাব্দী ভাবতে শুরু করলো যে সেটা প্রসেনজিৎই হয়তো গাইছে, তো এইভাবে হয়তো শতাব্দীকে হ্যাপি করার চেষ্টা করছে গান গেয়ে। সো দারুণ একটা স্টোরি, ঠিক আছে, এবং এত সুন্দর সুন্দর গান ছিল না। আর.ডি. বর্মন, ঠিক আছে, রাহুল দেব বর্মন, মানে অন্যতম সম্রাট গানের জগতের, সঙ্গীত জগতের, সেই আর.ডি. বর্মন মিউজিক দিয়েছিলেন প্রত্যেকটা গান। মন বলছে কেউ আসবে কেউ বলবে আজকে আমার, এই গানটা ছিল অসাধারণ, আমি প্রায় শুনি এই গানটা, ওয়ান অফ দ্য বেস্ট মানে গান লাগে আমার। তো এই একটা স্যাড সং রয়েছে, অনেক গান রয়েছে এই সিনেমাটায়, তো প্রত্যেকটা গান আউটস্ট্যান্ডিং গান, সুপার টুপার ব্লকবাস্টার গান। এখনো অবধি পুজো প্যান্ডেলে, গ্রামের দিকে, বিয়ে বাড়িতে কিন্তু চলে এই সমস্ত গানগুলো, আমরা শুনতে পাই। এবারে বিষয়টা হচ্ছে লাস্টে গিয়ে জানতে পারি যে যখন প্রসেনজিৎ আর মানতে পারছে না, যখন মানে সব কিছু 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 জানাজানি হয়ে যায়, এবং একটা স্টেজ প্রোগ্রামে হঠাৎ করে তাপস পাল গান গাইতে শুরু করে, এবং তখন সবাই স্টেজে মানে নিচে বসে রয়েছে সিটে, এবং তখন গলাটা তো সেম, ভয়েস তো চিনতে পারবেই সবাই। সো তখন আমাদের শতাব্দী রায় বুঝতে পারেন যে এটা তো তাহলে তাপস পালের মানে ভূতনাথ গাইছে, তাদের বাড়ির চাকর। এবং তখন কিন্তু প্রসেনজিৎকে একটা ওই হেড করার চোখে, বা যে একটা মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেল সেটার চোখে কিন্তু দেখে। তখন প্রসেনজিৎ সেই জিনিসটাকে এড়ানোর জন্য সিগারেট খাওয়ার নাম করে ওখান থেকে বেরিয়ে যায়, মানে গানের ওই জায়গাটা থেকে, ওই মঞ্চটা থেকে, বা নিচে যেখানে সিট ছিল শতাব্দীর কাছ দিয়ে চলে যায়। মানে একটা আউটস্ট্যান্ডিং আবহাওয়া, পরিবেশ সৃষ্টি হয়, অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে সেই জায়গাটি। এবং তার পরবর্তীকালে সমস্ত কিছু ফাঁস হয়ে যায়, পর্দাটা ফাঁস হয়ে যায়, যে আসল ট্যালেন্টেড যিনি গায়ক তিনি হচ্ছে তাপস পাল। এবং শতাব্দী রায় কোনোভাবে কোইন্সিডেন্টালি ভালোবেসে ফেলে। অ্যাকচুয়ালি তো গানের জন্যই শতাব্দী রায় ভালোবেসে ফেলেছিল প্রসেনজিৎকে, সেই সূত্র ধরেই যেহেতু জানতে পারলো যে সেই গানটা এতদিন ধরে এত সুন্দর সুন্দর গান গেয়ে মনোরঞ্জন করতেন তাপস পাল, এবং গান গেয়েই কিন্তু তাপস পাল রীতিমতো শতাব্দীকে মন জয় করে ফেলেছিলেন শতাব্দী রায়। এবং তারপরে সেই ভালোবাসাটা আরও বেশি প্রস্ফুটিত হয়ে ওঠে। তো শতাব্দী তাপস পালকে যা থাকতে পারে না। অ্যান্ড মানে একদম লাস্টের দিকে, সিনেমাটার লাস্টের দিকে আমরা দেখতে পাই যে যখন জানতে পারেন সৌমিত্র, যখন প্রসেনজিতের বাবাকে শুভেন্দুকে পুরো ঘটনাটা বলেন যে এই যার জন্য মানে এত কিছু হচ্ছে, সে হচ্ছে প্রসেনজিতের বড় ভাই, প্রসেনজিতের দাদা, এবং শুভেন্দু চট্টোপাধ্যায়ের এবং শকুন্তলা বড়ুয়ার বড় ছেলে তাপস পাল, সেই ভূতনাথ, সে মানে শতাব্দী রায়ের বাড়ির চাকর। তো তখন সব কিছু জানাজানি হওয়ার পর প্রসেনজিৎ এমন একটা কিছু মানে সিচুয়েশন ঘটায় যেন মনে হচ্ছে প্রসেনজিৎ তাপস পালকে মেরে ফেলবে। তার পথের কাঁটাটা তাপস পাল, যেহেতু প্রসেনজিৎ এবং শতাব্দীর মাঝখানে একজনই তো ঢোকার চেষ্টা করেছে তাপস পাল, তাকে পথের কাঁটাটাকে মানে মুছে ফেলে দিলে, ছেটে ফেলে দিলে প্রসেনজিৎ আমাদের শতাব্দী রায়কে পেয়ে যাবে, তার প্রেমিককে, ভালোবাসার মানুষকে। সেটার জন্য কিন্তু একটা সিচুয়েশন হয়, এবং সবাই ভাবে যে, ভয় পেয়ে যায় যে প্রসেনজিৎ হয়তো তাপস পালকে মেরেই ফেলবে। পুলিশকে বলা হয়, দেন প্রসেনজিৎ কিন্তু তাকে মারে না। এখানেই হচ্ছে টুইস্ট, যে রক্তের সম্পর্ক প্রসেনজিৎ এবং তাপস পালের, যে রক্তের একটা সম্পর্ক, দাদা এবং ভাইয়ের সম্পর্ক, সেটা বোঝা গেল একদম ক্লাইম্যাক্সে, সিনেমার ক্লাইম্যাক্সে। তো তাপস পালকে না মেরে প্রসেনজিৎ নিয়ে চলে আসে তার গাড়িতে করে। অ্যান্ড সেদিন ছিল লাস্ট যে সিনটা, প্রসেনজিতের জন্মদিন, বার্থডে ছিল বুম্বাদার। তো বুঝতেই পারছো সবাই এসে গেছে, ইনভাইট যারা ছিল, যারা গেস্ট, সেখানে প্রসেনজিতের বাবা বলছে যে
সবাই ক্ষমা করে দেবেন। আজকের দিনটা মানে এইভাবে যে স্পয়েল হবে ভাবতে পারিনি, একটা খারাপ কিছু ঘটে গেছে, তো আপনারা প্লিজ চলে যান এখান থেকে। আজকে কোনো পার্টি হচ্ছে না, কোনো ইভেন্ট হচ্ছে না। ঠিক সেই টাইমে প্রসেনজিৎ আসেন অ্যান্ড তাপস পালকে নিয়ে আসেন, সারপ্রাইজ দেন সবাইকে। এবং সবচেয়ে বড় কথা, সেই সারপ্রাইজের আগে প্রসেনজিৎ এসে একটু ড্রামা করে, ইচ্ছা করে নাটক করে, যে সেই হিটলারের মতো বিহেভিয়ার করে, ঠিক আছে, প্রচণ্ড সেলফিশ অ্যান্ড অ্যাগ্রাসন টাইপের কিছু দেখায়। আমাদের শতাব্দীকে বলে যে আমি হারতে শিখিনি ছোটোবেলা থেকে, সবসময় আমি জিতে এসেছি, তাই আমার ভালোবাসার মানুষকে আমি নিজেই পাবো, ঠিক আছে, কেউ কিছু করতে পারবে না। সো তারপরে যখন শতাব্দী রাজি হয় না, যখন চলে আসার চেষ্টা করে, তখন প্রসেনজিৎ সেই সারপ্রাইজটা দেন। তার দাদাকে অর্থাৎ ভূতনাথকে, তাপস পালকে ডাকেন এবং ডেকে সবার সামনে বলেন যে আলাপ করিয়ে দেন, এবং মানে যে প্রসেনজিৎ তার একমাত্র ভাই এবং শুভেন্দু চ্যাটার্জি তার বাবা, শকুন্তলা বড়ুয়া তার মা। তো একটা আলাদা ইমোশনাল একটা ব্যাপার ঘটে। তাপস পাল সবাইকে প্রণাম করেন এবং তার ভাইকে অর্থাৎ প্রসেনজিৎকে তাপস পাল জড়িয়ে ধরেন। দেন প্রসেনজিৎ বলেন যে শতাব্দীকে যে দেখলে তো এইভাবেও জেতা যায়, আমি কিন্তু জিতেই গেলাম আজকে, ঠিক আছে, তো আমি হারিনি। তো এর থেকে বড় গিফট আর কি হতে পারে জন্মদিনে আমার, যে আমি আমার দাদাকে খুঁজে পেয়েছি, আমি আমার বড়দাকে খুঁজে পেয়েছি, বড় দাদাকে, যাকে আমি এতদিন ধরে খুঁজে বেরিয়েছি, হারিয়ে ফেলেছি, এটা জানতামই না আমি। সো একটা আলাদা ইমোশনাল ব্যাপার। অ্যান্ড তাপস পাল তাকে জড়িয়ে ধরে যে আমার এত ভালো বাবা, এত ভালো মা, এরকম দেবতুল্য ভাই থাকতে আমার আর কিসের চিন্তা, আমার আর কিসের পাওয়া, এর থেকে বড় পাওয়ার আমার কিছু হতে পারে না, ঠিক আছে। মানে ভাই ভাইয়ের মধ্যে যে স্নেহ বন্ধনটা, যে বন্ডিংটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা ওই টাইমে ফুটে ওঠে, অবিশ্বাস্য, চোখে জল এনে দেবে। এবং এঙ্গেজমেন্টের সময় যেটা হয়, আংটিটা প্রসেনজিৎ তার মানে মাকে দিয়ে, মায়ের হাত দিয়ে, তারপর মানে আমাদের শতাব্দীর হাতে কিন্তু পরিয়ে দেন। দেন একসাথে তাদের মিলন ঘটে, অর্থাৎ একসাথে দুটি হাত এক করে দেন তাপস পালের সাথে শতাব্দী রায়ের, এবং এইভাবে কিন্তু লাস্টে মানে গল্পটা শেষ হয়। খুব সুন্দর একটা গল্প বন্ধুরা, তোমাদেরকে রেকমেন্ড করব, আমি অবশ্যই সাজেস্ট করব যে যারা আপন আমার আপন সিনেমাটা দেখোনি, তোমরা প্লিজ এই সিনেমাটা দেখো। যে প্রসেনজিতের একটা নেগেটিভ চরিত্র, ঠিক আছে, এই সিনেমাটাতে প্রসেনজিতের প্রথম থেকে একটা পুরোপুরি নেগেটিভ টাইপের ড্রাগ সেটের কিন্তু একটা ক্যারেক্টার ছিল, বাট লাস্টের দিকে এসে লাস্ট 15 মিনিট তোমরা ভাবতে পারবে না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ্যাক্টিংটা কী লেভেলের ছিল, এবং চোখে জল এনে দেবে সত্যি কথা। তাপস পাল তো অসাধারণ, তাপস পালের কথা কিছু বলার নেই, ঠিক আছে, কিন্তু প্রসেনজিতেরও একটা অনবদ্য অন্য টাইপের ক্যারেক্টার তোমরা দেখতে পাবে। শতাব্দী যেইটুখানি ক্যারেক্টার ছিল ফাটিয়ে দিয়েছেন প্রত্যেকজন, ইচ অ্যান্ড এভরি ওয়ান দারুণ অ্যাক্টিং করেছে। তো এই সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল 1990 সালে, এবং তোমাদেরকে বলবো যারা যারা সিনেমাটা দেখেছো, তোমাদের এই সিনেমাটা সম্পর্কে কোনো কিছু জানাও। বাড়িতে কি তোমাদের ক্যাসেট রয়েছে? আমাদের কিন্তু বাড়িতে আমার আপনার ক্যাসেট এখনও রয়েছে। সো এক্সপিরিয়েন্স জানাও, শেয়ার করো, সিনেমাটা সম্পর্কে কোনো কিছু থাকলে, ছোটোবেলা শৈশবের কোনো স্মৃতি থাকলে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যদি আরও কোনো পুরনো সিনেমা তোমাদের রিভিউ দরকার হয় প্লিজ কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেগুলো রিভিউ করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।